ওয়েলকাম টু ট্রাভেল টেলস বাই প্রীতমা। আজকে আমাদের আন্দামান যাত্রার চতুর্থ দিন। এই পুরো আন্দামান ট্রিপটাই আমরা নিজেরাই প্ল্যান করেছি। আপনারাও চাইলে এই ভিডিও দেখে খুবই সহজে কোনো ট্রাভেল এজেন্সি ছাড়াই আন্দামান ট্যুর নিজেরাই প্ল্যান করতে পারেন। আজকে আমরা যাব হ্যাভলক থেকে নীল আইল্যান্ডের উদ্দেশ্যে, আর আমরা ম্যাক ক্রুজে করে যাব। ম্যাক ক্রুজের টিকিট আমরা প্রায় 1.5 মাস আগে অনলাইন থেকে বুকিং করেছিলাম, যার ওয়েবসাইট লিঙ্ক আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দেব। আপনারা চাইলে ওখান থেকে বুক করে নিতে পারেন। পার হেড আমাদের পড়েছিল 1875 টাকা করে, মানে দুজনে 3850 টাকা। 10টায় টাইম ছিল, কিন্তু এসে পৌঁছালো 11টায়। আসতে সময় লাগলো 1 ঘন্টা। নীল আইল্যান্ডে আমরা যে রিসর্টে উঠেছিলাম, এই রিসর্টটা কিন্তু ভীষণই সুন্দর। এটার নাম কোকো অ্যান্ড হার্ট বিচ রিসর্ট। এর পাশেই রয়েছে বিচ, এবং এখানের কটেজগুলো দেখতে পাচ্ছেন ভারী সুন্দর। ভেতরটাও বেশ সুন্দর, এবং এখানের যে বিচটা সেখানটা কিন্তু অনেকই সুন্দর করে সাজানো গুছানো। এখানে অনেকক্ষণ বসে সময় কাটাতে কিন্তু মন্দ লাগবে না। যেহেতু এখানে আসতে আমাদের বেশ অনেকটাই দেরি হয়ে গিয়েছিল, তাই আমরা আর বেশি সময় নষ্ট না করে এই হোটেল থেকে একটা স্কুটি ভাড়া করলাম, যার ভাড়া সারাদিনের জন্য 400 টাকা নিয়েছে, এবং তেল খরচা সম্পূর্ণ নিজে। এই হচ্ছে আমাদের রিসর্টের বাইরের ভিউটা। এরপর আমরা বেরোলাম লক্ষ্মণপুর বিচ 2-এ যাব বলে। এখানে একটা ন্যাচারাল ব্রিজ রয়েছে, যেটা দেখতে যাব, এবং এটা একমাত্র ভাটার সময়ই দেখলে বেশি ভালো। যেহেতু এখন ভাটা চলছে, তাই আমরা দেরি না করে তাড়াতাড়ি বেরিয়ে পড়লাম। দুপাশারই প্রচুর দোকান রয়েছে। দোকানপাট পেরিয়ে আমরা পৌঁছালাম এই সমুদ্রের ধারে। এখানে প্রচুর কোরাল দিয়ে একটা সুন্দর বেশ ব্রিজ তৈরি হয়েছে, এবং চারিদিকে দূর দূরান্ত পর্যন্ত তাকালে দেখতে পাবেন এখন শুধু কোরালই কোরাল, কারণ এখন চলছে ভাটা, অনেক দূরে রয়েছে জল। এখানে বিভিন্ন কোরাল দিয়ে একটা ব্রিজের মতো তৈরি হয়েছে, দেখতেই পাচ্ছেন। এই জন্যই এই জায়গাটার নাম ন্যাচারাল কোরাল ব্রিজ। এখানে এসে সবাই ছবি তুলছে, ভিডিও করছে, কিন্তু এখানে যে মেন আকর্ষণ সেটা হচ্ছে জোয়ারের জল যখন আসে তখন এখানটা ভরে যায় জলে, এবং ভাটায় যখন চলে যায় জলটা, এই কোরালের মাঝে বিভিন্ন ধরনের সামুদ্রিক মাছ, কাঁকড়া এখানে দেখতে পাবেন প্রচুর জমে রয়েছে, যেটা দেখতে অনেক সুন্দর লাগে। আর এখানে নানান রকমারি মাছ আমি দেখতে পেলাম, যেগুলোর সব তো ভিডিও করা সম্ভব হয়নি। জলের নিচে যখন আমি ফোনটা ডোবালাম, তখন দেখলাম প্রচুর সামুদ্রিক মাছ এখানে রয়েছে, যেটা দেখতে আমার তো বেশ ভালো লাগছিল। এইটা করতে গিয়ে আমার জামা কাপড় পুরো একদম ভিজে গিয়েছিল, কিন্তু কোনো ব্যাপার না, এই জিনিসটা দেখে আমার নিজেরই খুব ভালো লাগছিল। এছাড়াও এখানে অক্টোপাসও দেখতে পেলাম। নানান ধরনের সামুদ্রিক মাছ এখানে ছিল, যার সবকটার নামও হয়তো আমি জানি না। এরপর আমাদের প্রচণ্ড খিদে পেয়ে গেছিল, যেহেতু অনেক সকালবেলায় এসেছি। তারপর আমরা এখানে বিচেরই পাশে অনেকগুলো রেস্টুরেন্ট রয়েছে, যার মধ্যে একটায় গেলাম, যার নাম কিরণ রেস্টুরেন্ট বলে। এখানে মনে হলো বেশ ভিড়ভাড় আছে, খাবার দাবার ভালোই হবে। আমরা অর্ডার করেছিলাম এখানে চিংড়ি মাছের কারি, যার দাম নিয়েছিল 480 টাকা, তার সাথে আলু ভাজা এবং ভাত। চিংড়ি মাছটার 1 গাঁট করে সাইজ ছিল, 5টা চিংড়ি মাছ দেওয়া হয়েছিল। এতটা ছোট হবে আমি তো ভাবতেও পারিনি, একদমই ঠকে গিয়েছিলাম। তো আপনারা অবশ্যই চিংড়ি মাছের পরিবর্তে অন্য কিছু অর্ডার করবেন, কারণ খাবারের কোয়ালিটি ভালোই। তারপর আমরা এখান থেকে কিছু শপিং করলাম নিজেদের জন্য। খাওয়া দাওয়া সেরে বিকেলবেলার দিকটা আমরা গেলাম ভরতপুর বিচে। এই বিচটা জেটির একদম পাশেই ছিল। বিচটা ভারী সুন্দর, এবং দেখতেই পাচ্ছেন চারিদিকে অনেক মানুষজন রয়েছে, এবং এখানে কিন্তু অনেকে স্নানও করছে। এখানে চেঞ্জিং রুম আছে, আপনারা চাইলে স্নান করে চেঞ্জ করে নিতে পারেন জামা কাপড়। আমি চারিদিকটা দেখানোর জন্য ভিডিওটা করছি, যাতে আপনারা দেখতে সুবিধা হয়, বুঝতে সুবিধা হয় যে এই বিচটা ঠিক কীরকম। দূরে তাকালে দেখতে পারবেন পাশেই জেটি, এবং জেটি থেকে কিন্তু অনেক ক্রুজ এখান থেকে রওনা দিচ্ছে। এই মাত্র দেখলাম একটা ম্যাক ক্রুজ এখান থেকে রওনা দিচ্ছে। সানসেটের জন্য আপনারা যেতে পারেন লক্ষ্মণপুর 1-এ, কিন্তু আমরা আর যাইনি। এরপর সন্ধ্যাবেলা স্ন্যাক্সে আমরা চিকেন পকোড়া, এখানে পেঁয়াজি এবং চা অর্ডার করেছিলাম হোটেল থেকে। আমাদের রিসর্টে সন্ধ্যাবেলাটা কিন্তু অনেক সুন্দর কাটলো, কারণ বাইরেটা খুব সুন্দর করে লাইটিং করা ছিল, এবং সমুদ্রের ধারটাও খুব সুন্দর লাগছিল, যেটা সম্পূর্ণ আমি ভিডিও করে উঠতে পারিনি, কারণ সেই মুহূর্তে আমার মনে ছিল না। পাশেই কিন্তু দেখতে পাচ্ছেন একটা কিচেন রয়েছে, এইখানেই কিন্তু খাওয়া দাওয়ার ব্যবস্থা হয়, এবং আপনারা যদি চান তাহলে ওরা রুমেও খাবার দিয়ে যায়। রাতের ডিনারে আমরা অর্ডার করেছিলাম এগ ফ্রাইড রাইস এবং তার সাথে চিলি চিকেন। খাবার দাবারের গুণগত মান বেশ ভালোই ছিল, তবে যেহেতু এটা এক্সপেন্সিভ
জায়গা, তাই খাবারের দামগুলোও যেমন ছিল এবং এই রিসর্টের ভাড়াটাও কিন্তু অনেক বেশি ছিল। রিসর্টের ভাড়া আমাদের পড়েছিল একদিনের জন্য 4,636 টাকা এবং এখানে কিন্তু সকালবেলার ব্রেকফাস্টটা ইনক্লুড ছিল। সকালবেলার ব্রেকফাস্ট খাওয়ার জন্য আপনাদের এই রেস্টুরেন্টের এখানে আসতে হবে। এখানে ছিল পুরি সবজি এবং তার সাথে একটা ফল, এখানে কলা দেওয়া হয়েছিল এবং তার সাথে আমি নিয়েছিলাম ইডলি, সাম্বার এবং চাটনি ছিল। খাবার দাবার বেশ ভালোই ছিল। খাবার দাবার সেরে আমরা পৌঁছে গেলাম জেটিতে। এটা ছিল আমাদের পঞ্চম দিন। আমরা ফিরবো এবার পোর্ট ব্লেয়ারে নীল আইল্যান্ড থেকে। আজকে আমরা যাব নটিকা করে। আগের দিন আমরা এসেছিলাম ম্যাক্রুজে। ম্যাক্রুজের অভিজ্ঞতা কিন্তু খুব একটা ভালো ছিল বলে বলবো না, তবে নটিকার অভিজ্ঞতা প্রথম যেদিন এসেছিলাম পোর্ট ব্লেয়ার থেকে সেদিন কিন্তু বেশ ভালোই ছিল। দেখা যাক আজকের অভিজ্ঞতা কেমন হয়। নটিকার টিকিটও আমরা আগে থাকতেই কেটে রেখেছিলাম। পার হেড ভাড়া আমাদের পড়েছিল 1850 টাকা করে, দুজনে 3700 টাকা। পোর্ট ব্লেয়ারে আমরা যে হোমস্টেটায় ছিলাম তার নাম হচ্ছে আন্দামান সোর্স হোমস্টে। আমি প্রথম দিনের কলকাতা থেকে পোর্ট ব্লেয়ার আসার যে ভিডিওটা করেছিলাম সেখানে কিন্তু এই হোমস্টের সম্পূর্ণ বিবরণ দিয়ে রেখেছি। আপনারা যারা আগের দুটো সিরিজ দেখেননি, আমি লিঙ্ক ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো, আপনারা চাইলে চেক করে নিতে পারেন। হোমস্টেটা ভারী সুন্দর এবং এখানে প্রয়োজনীয় সমস্ত কিছু জিনিসপত্রই কিন্তু দেওয়া আছে এবং তার সাথে কিন্তু রয়েছে একটা ডাইনিং এবং বাথরুমটাও বেশ পরিষ্কার পরিচ্ছন্ন। এই হোমস্টের ভাড়া পড়েছিল 1741 টাকা পার ডে। আদি বাঙালি হোটেলে আমরা দুপুরবেলার খাওয়া দাওয়া সারতে এলাম। এখানে একটা অটো কাকুর থেকে শুনলাম যে এখানে খাবার দাওয়া নাকি খুব ভালো এবং সত্যিই তাই। খাবার দাবারের কোয়ালিটিও যেমন ভালো ছিল তার সাথে কোয়ান্টিটিও বেশ ভালোই ছিল। আমরা অর্ডার করেছিলাম দুটো স্পেশাল থালি, যার মধ্যে বেশ অনেক কিছুই দেয়া ছিল। এরপর স্কুটি করে আমরা পৌঁছে গেলাম সেলুলার জেলের উদ্দেশ্যে। এই সেলুলার জেল কিন্তু সকাল 10টা থেকে বিকেল 4টে পর্যন্ত খোলা থাকে। আপনারা এই সময়ের মধ্যে আসতে পারেন এবং তারপরে 6টা থেকে লাইট শো শুরু হয়, যার টিকিট কিন্তু আগে থেকেই কেটে রাখতে হবে। আমরা একটা গাইড এখানে ভাড়া করেছিলাম। আপনারা চাইলে নিজেরাও ঘুরতে পারেন কিংবা গাইড ভাড়া করে নিতে পারেন। গাইড ভাড়া করলে পার ফ্যামিলি 200 টাকা করে পড়বে। তবে গাইড ভাড়া করলে যেটা হবে, খুব সুন্দর করে ওনারা আপনাদের সমস্ত ডিটেলস বুঝিয়ে দেবেন, যেটা আপনাদের শুনতেই ভালো লাগবে এবং বুঝতেও অনেক সুবিধা হবে। यहाँ पे इनका ड्रेस पैटर्न दिया हुआ है। नेक में एक रिंग है, नेक रिंग बोलते हैं। यहाँ पे एक दिया चेन फिटर, बॉडी में चेन है। बार फिटर सीधा बार है, क्रॉस बार फिटर नीचे एक क्रॉस। और जो भी लोग के जेल में भेजे वेकेशन को सेंटेंस के लिए भेजते हैं ताकि वो लोग इंडिया में घुसे। এরপর আমরা এখান থেকে বেরোলাম করবিনস কোভ বিচের দিকে। বিচটা আমাদের হোটেল থেকে বেশ খানিকটা দূরেই ছিল, কিন্তু যেহেতু স্কুটি ছিল তাই তেমন একটা অসুবিধা হয়নি। এই বিচ সম্পর্কে আগের ভিডিওতে কিন্তু আমি সমস্ত ডিটেলস দিয়েছি। এখানে বিভিন্ন ধরনের রাইড হয় যেগুলো আপনারা করতে পারেন। এরপর আমরা গেলাম সন্ধ্যাবেলায় সেলুলার জেলে লাইট শো দেখতে। আমরা নিয়েছিলাম 6:50 শোটা। এই লাইট শোয়ে কি হয় এবং সমস্ত ডিটেলস যদি পেতে চান তার আলাদা করে একটা ভিডিও আমার রয়েছে চ্যানেলে, যেটা লিঙ্ক আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো, আপনারা চাইলে দেখে নিতে পারেন। আজকে এই পর্যন্তই ছিল আমাদের এখানের ব্লগটা, কারণ এরপর পরের দিন আমাদের ফেরার পালা। আশা করি আপনাদের ভিডিওটি ভালো লেগেছে এবং আগের সিরিজগুলো যারা দেখেননি সেই লিঙ্ক আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো, ওখান থেকে দেখে নিতে পারেন। এই ধরনের ঘুরতে যাওয়ার আরও সুন্দর সুন্দর ভিডিও পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলবেন না। চলুন আজকের মতো এখানেই শেষ করলাম, আবার দেখা হবে পরের ভিডিওতে।